হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আমাদের 3 নম্বর অধ্যায়টা পড়া চলছিল। এই 3 নম্বর অধ্যায় থেকে আজকের ক্লাসে যে প্রশ্নটা আলোচনা করব, বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য 3 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি তোমাদের কনসেপ্টটা আলোচনা করব, অর্থাৎ এই ভূমি রাজস্ব ব্যবস্থা কি, এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে শেষে তোমাদের নোটটা আমি আলোচনা করে দেব। এবং তোমরা যদি চাও, অনলাইন কোচিং ক্লাস চলছে, এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। যাদের 90% থেকে 100% নম্বর ইতিহাস সাবজেক্টটায় দরকার আছে, তোমরা যত তাড়াতাড়ি পারো এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। বহু ছাত্রছাত্রী ক্লাস অলরেডি করছে, 3 নম্বর অধ্যায় আমাদের পড়া চলছে, ঠিক আছে? তাই তোমাদেরও বলবো, যারা ইচ্ছুক ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশান নিয়ে নাও। প্রথমে দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটাকে আমি বুঝিয়ে দেব, তারপরে আমি নোটটা আলোচনা করব। প্রথমে দেখো, প্রশ্নটা ভালো করে পড়ো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল, এই যে কোম্পানির আমল, এই কোম্পানির আমল থেকে কোম্পানির আমলে যে ভূমি রাজস্ব ব্যবস্থা, সেইটাকে আমাদের কিন্তু বুঝতে হবে। এখানে একটা সাল লিখেছি, দেখো এই সালটা একদম মাথায় সেট করে নেবে। কত সাল? 1765। কত বললাম? 1765 সাল। কি হয়েছিল 1765 সালে? দেওয়ানি লাভ করেছিল। কে দেওয়ানি লাভ করেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি বললাম? 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো? দেওয়ানি লাভ করলো। তখন দেওয়ানি লাভ করার পরে কে গভর্নর জেনারেল হলো? গভর্নর জেনারেল হলো কে? লর্ড ক্লাইভ। তখন গভর্নর জেনারেল কে হয়েছিল? লর্ড ক্লাইভ। এই লর্ড ক্লাইভ যখন গভর্নর জেনারেল হলেন, তখন মুঘল আমলে যেমন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল, ঠিক তেমনই ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত রেখেছিলেন। কে রেখেছিলেন? লর্ড ক্লাইভ। পরবর্তীকালে গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিং। তিনি দেখলেন যে এই রকম ভূমি রাজস্ব ব্যবস্থা ভারতবর্ষে আর প্রচলিত রাখলে চলবে না। তিনি এই ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন হবে ভারতবর্ষে, সেটা নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি প্রথমে যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন করলেন, তার নাম হচ্ছে কি? পাঁচশালা বন্দোবস্ত। কি বুঝলে? যে প্রথমে তার এই ওয়ারেন হেস্টিং যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন করেছিল, তার নাম কি? পাঁচশালা বন্দোবস্ত। লিখে রেখেছি ব্র্যাকেটে, কে? ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত প্রচলন করেছিল। ইনি পাঁচশালা নামের মধ্যেই আছে 5 বছরের জন্য জমি অর্থাৎ ভূমি দিয়ে দেওয়া হতো, এবং একজন ইউরোপীয় কালেক্টর নিযুক্ত করা হয়েছিল, যে 5 বছর ছাড়া ছাড়া সে সেই কর অর্থাৎ ট্যাক্সগুলো আদায় করে নিয়ে আসবে। তার জন্য একজন কি? ইউরোপীয় কালেক্টর নিয়োগ করা হয়েছিল। সালটা দেখো, সালটা কত? সালটা হচ্ছে 1772। এখানে 1765 ছিল, তারপরে এই সালটা মনে রাখবে 1772। তোমরা যখন নোটটা খাতায় লিখবে না, সালগুলোকে কি করবে? যে একটা জায়গায় করবে, সালগুলোকে সব দেখে নাও, সালগুলোকে সব একটা জায়গায় করবে। একদম 1700 দিয়ে তো সব শুরু, 1700 দিয়ে সব শুরু। 1700-র পরে 65 লিখবে, তারপরে 72 লিখবে, তারপরে 77 লিখবে, এই রকম। দেখো, এই 1700-র মধ্যেই যা ঘটনা ঘটার ঘটে গেছে, অর্থাৎ 1700-র পরে 65, 72, 77 এইভাবে লিখে লিখে মনে করবে। যেখানে আমরা ছিলাম, প্রথমে কি হলো? পাঁচশালা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিং চালু করেছিল, 5 বছরের জন্য চালু করেছিল। অর্থাৎ 5 বছর একটা জায়গাকে লিজে দেওয়া হবে, সেখানে একজন ইউরোপীয় কালেক্টর পাঠানো হবে 5 বছর ছাড়া ছাড়া। সে কি করবে? সেখান থেকে রাজস্বটাকে আদায় করে আনবে। এই গেল। এই ব্যবস্থারও বিভিন্ন সমস্যা ছিল, সব জায়গায় চালু করা সম্ভব হয়নি। তার জন্য কি হচ্ছিল? তার জন্য পরবর্তীকালে এত লেট না করে একশালা বন্দোবস্ত চালু করা হলো। লেট মানে কি? এখানে 5 বছর টাইম, এখানে কি 1 বছর ছাড়া ছাড়া ট্যাক্স অর্থাৎ কর সংগ্রহ করা হবে। এটা হচ্ছে একশালা বন্দোবস্ত। এটা কত সালে হয়েছিল? 1777। দেখো, এর ঠিক 5 বছর পরে এই একশালা বন্দোবস্তেরও কিছু সমস্যা দেখা দিল, পাঁচশালা বন্দোবস্তেরও সমস্যা ছিল। এর পরবর্তীকালে যে
ব্যবস্থাটা চালু হলো, সেটা 10 সালা বন্দোবস্ত, অর্থাৎ 10 বছরের জন্য এবারে জমি অর্থাৎ ভূমি লিজে দেওয়া হচ্ছে। এটা কত সালে হয়েছিল? 1789 আর 90 সালে। 89 সালে বাংলা আর বিহারে হয়েছিল এবং 90 সালে কোথায় হয়েছিল? উড়িষ্যাতে হয়েছিল। 89 সালে 10 সালা বন্দোবস্ত বাংলা আর বিহারে হয়েছিল এবং 90 সালে কোথায় হয়েছিল? 90 সালে হয়েছিল কোথায় বললাম? উড়িষ্যাতে হয়েছিল। তারপরে এলো কি? চিরস্থায়ী বন্দোবস্ত। এখানে এই চিরস্থায়ী বন্দোবস্ত মানে কি? এখানে ভূমির মালিকানা কিন্তু একদম নির্দিষ্ট করে দেওয়া হলো, অর্থাৎ সে যতদিন ট্যাক্স দিতে পারবে, যতদিন কর শোধ করতে পারবে, সে ততদিনই মালিক থাকতে পারবে। এই ব্যবস্থাটা চালু হয়েছে 1793 খ্রিস্টাব্দে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থার বৈশিষ্ট্য সূর্যাস্ত আইন, অর্থাৎ যিনি জমির মালিক অর্থাৎ জমিদার, তাকে কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে নির্দিষ্ট দিনে মানে যে কর অর্থাৎ ট্যাক্স বা খাজনা পরিশোধ করে দিতে হবে, তাহলে তিনি মালিক থাকতে পারবে, ভূমির তার আন্ডারে থাকতে পারবে, না হলে কিন্তু তার জমিদারি চলে যাবে। এটা মাথায় রাখবে। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরে চালু করা হয়েছিল কি? মহলওয়ারি বন্দোবস্ত। এই মহল মানে কি? মহল মানে হচ্ছে কয়েকটা গ্রামের সমষ্টি, অর্থাৎ একটা গ্রাম থেকে রাজস্ব আদায় করা হতো, অর্থাৎ এই গ্রাম থেকে আমাদের এতটা রাজস্ব তুলব, এইটাকে বলা হচ্ছে কি? মহলওয়ারি বন্দোবস্ত, অর্থাৎ কয়েকটা গ্রামের সমষ্টি। মহল মানে কি? একটা গ্রাম, এই গ্রাম থেকে রাজস্ব আদায় করা হতো। তারপরে রায়তওয়ারি বন্দোবস্ত। রায়ত মানে কি? কৃষক। শেষে চালু করা হয়েছিল রায়তওয়ারি বন্দোবস্ত। এই রায়তওয়ারি বন্দোবস্তে ডাইরেক্ট কি করা হচ্ছে? কৃষকদের থেকে রাজস্ব সংগ্রহ করা হচ্ছে। এখানে কি করা হচ্ছিল? জমিদারদের থেকে সংগ্রহ করা হচ্ছিল, অর্থাৎ জমিদার কৃষকদের কাছ থেকে নেবে, তারপরে কোম্পানিকে দেবে। এখানে কি হলো? একটা গ্রামের কাছ থেকে তোলা হচ্ছিল। এখানে কি হচ্ছে? ডাইরেক্ট কৃষকের কাছ থেকে রাজস্বটা নেওয়া হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে কনসেপ্টটা, যে দেওয়ানি লাভের পরে কি হয়েছিল? লর্ড ক্লাইভ গভর্নর জেনারেল হলো। তারপরে ওয়ারেন হেস্টিং যখন হলো, তখন ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ভাবতে শুরু করলো। তারপর এই সব ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো চলতে থাকলো। এবারে তোমরা নোটটা দেখে নাও। আর ক্লাস চলছে, আবারও বলছি, এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। সপ্তাহে এই রকম ধরনের ক্লাস 2টো করে পাবে। সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত নোট তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে। আদার্স কোনো কিছু পড়ার কিন্তু সেক্ষেত্রে দরকার লাগবে না। চলো তাহলে আজকে নোটটা তোমরা দেখে নাও। এবারে তোমরা নোটটা বুঝে নাও। দেখো, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার গভর্নর লর্ড ক্লাইভ মুঘল আমলের মতো ভূমি রাজস্ব ব্যবস্থা বজায় রাখে। পরবর্তীকালে ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রাজস্ব আদায়ের ভার কোম্পানির হাতে তুলে দেন। তারপরে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা। এখানে কি বলা হচ্ছে? প্রথম আছে কি? 5 সালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি গঠন করে জেলায় জেলায় গিয়ে নিলামের মাধ্যমে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত করেন এবং রাজস্ব আদায়ের জন্য একজন ইউরোপীয় কালেক্টর নিযুক্ত করেন। এই ব্যবস্থা ছিল ইজারাদারি ব্যবস্থা। 5 বছরের জন্য বন্দোবস্ত হওয়ায় এটি 5 সালা বন্দোবস্ত নামে পরিচিত। তারপরে আছে দেখো 1 সালা বন্দোবস্ত। 5 সালা বন্দোবস্তের কিছু ত্রুটি লক্ষ্য করা যায়, যা দূর করার জন্য 1777 খ্রিস্টাব্দে 1 সালা বন্দোবস্ত নামে এক নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত হয়। এই বন্দোবস্ত অনুসারে প্রতি বছর পুরনো জমিদারদের জমি দেওয়া হবে। তারপরে কি বলা হচ্ছে? যে বিগত 3 বছরের রাজস্বের গড় অনুসারে এই বন্দোবস্তে রাজস্বের পরিমাণ নির্ধারিত হয়। তারপরে বলা হচ্ছে জমিদাররা রাজস্ব দিতে ব্যর্থ হলে তার জমিদারির এক অংশ বিক্রি করে সরকারের রাজস্ব
পরিশোধের নিয়ম চালু হয়। পাঁচশালা এবং একশালা বন্দোবস্তের ত্রুটি দূর করার জন্য 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস হয়। এই আইন অনুসারে জমিদারদের স্থায়ীভাবে ভূমি প্রদানের কথা বলা হয়। তারপরের পয়েন্ট কি আছে? 10 শালা বন্দোবস্ত। জন শোরের বক্তব্যে আকৃষ্ট হয়ে কর্নওয়ালিস 1789 খ্রিস্টাব্দে বাংলা ও বিহার এবং 1790 খ্রিস্টাব্দে ওড়িশায় 10 বছরের জন্য জমি দেবার প্রথা চালু করেন, যা 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত। তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যা এবং পরবর্তীকালে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কিছু অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। এই বন্দোবস্তের শর্তগুলি হল: এক হচ্ছে জমির ওপর জমিদারদের বংশানুক্রমিক অধিকার স্বীকৃত হবে। দুই হচ্ছে জমিদার ইচ্ছামতো জমি দান, বিক্রি ও বন্ধক রাখতে পারবেন। তিন হচ্ছে নির্ধারিত ভূমি রাজস্বের শতকরা 89% সরকার এবং 11% জমিদার পাবে। 3 নম্বর এর শর্ত ছিল সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য ছিল। তারপরে দেখো মহলওয়ারি বন্দোবস্ত। এখানে কি বলা হচ্ছে? উত্তর পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতের কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থার বৈশিষ্ট্য হল মহলওয়ারি ব্যবস্থায় কয়েকটি গ্রামকে নিয়ে একটি মহল বা তালুক তৈরি করা হতো এবং গ্রামের ওপর সামগ্রিকভাবে রাজস্ব নির্ধারণ করা হতো। তারপরে কি বলা হচ্ছে দেখো, 20 থেকে 30 বছরের জন্য জমি বন্দোবস্ত দেয়া হতো। পরের পয়েন্ট, এই ব্যবস্থায় একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে জমির শর্ত দেয়া হতো না, বরং একটি নির্দিষ্ট মহল এর ওপরে ইজারা দেওয়া হতো। 3 নম্বর পয়েন্ট, জমির উৎপাদন শক্তি অনুযায়ী রাজস্বের হার নির্ধারিত হতো। পরের পয়েন্ট, সরকার মহলগুলি থেকে সরাসরি রাজস্ব আদায় করত, কোনো মধ্যবর্তী গোষ্ঠী ছিল না। এবারে লাস্ট আছে রায়তওয়ারি বন্দোবস্ত। আলেকজান্ডার রিড ও টমাস মনরো এর উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে মাদ্রাস প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়। এই ব্যবস্থার বৈশিষ্ট্য হল: 1 নম্বর, কোনো মধ্যবর্তী শ্রেণী উপস্থিত ছিল না। রায়ত বা কৃষকদের থেকে সরকার সরাসরি ভূমি রাজস্ব আদায় করত। আর এর যে শর্ত ছিল দেখো, এই ব্যবস্থায় জমির সম্পূর্ণ মালিকানা সরকারের হাতেই থাকতো। এই ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল না এবং 30 বছর অন্তর তা পুনরায় বিবেচনা করা হতো। এবার উপসংহার লিখতে হবে। কি বলা হচ্ছে দেখো, ব্রিটিশ আমলে প্রবর্তিত বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার সমাজ ও অর্থনীতির ওপর এর প্রভাব পড়ে। বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে কোম্পানি আর্থিক সমৃদ্ধি ঘটে এবং বাংলার অর্থনীতি ভেঙে পড়ে, কৃষকদের দুর্দশা বৃদ্ধি পায়। এই ছিল আজকের ক্লাস।